এক, বিএফএ বছরে 10 লাখ টাকা গরিব জনগণের ওষুধের জন্য ব্যয় করার বিধান রাখার কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আছে কিনা? বিএফএ বছরে 10 লাখ টাকা গরিব জনগণের ওষুধের জন্য ব্যয় করার বিধান রাখার কোনো পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ লাগু করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্নের উত্তর প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প নাও বিকেম ফার্স্ট। আমি বলছি, শুধু এই ব্যাপারে বলছি না, আমি এই চতুর্থবার আসার পর প্রথম অধিবেশনের আগে যে একটা চিঠি দিয়েছিলাম, আমাদের এলাকায় ওই চন্দ্রপুরে এখানে 14-15টা বাড়ি প্রায় 25-30 বছর ট্যাক্স দিচ্ছে, কিন্তু জলের লাইন। আমি মাননীয় মেয়র সাহেবকেও চিঠি দিয়েছি এবং ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু একটা কাজ যদি স্যার আগে জানতাম, 18 মাসের বছর, এখন তো দেখছি স্যার 60 মাসের বছর হল। এখন এটা যেটা আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মন মহোদয়, এটা গতবার এটা রেফার করেছিলেন। আমি বলছি স্যার, আপনি জানেন যে ঔষধের দাম গত 4-5 বছরে 140% বেড়েছে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুমোদিত একটা স্টেটমেন্ট আমার কাছে আছে, ইফ ইউ ওয়ান্ট সাইকেল সাবমিট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি, আপনারটা না, আমি জানি আপনার যেভাবে ফুলে উঠছে তো বঙ্গল ফুলে উঠছে। আমি স্যার বলছি যে জনগণের দিকে তাকিয়ে আপনারা, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম বিধানসভায় বলেছেন প্রথম বছরে যে 50 লাখ থেকে 75 লাখ। এটা তো টাকা তো আর যা আছে তাই, তার থেকে গরিব জনগণের জন্য 10 লাখ টাকা করার জন্য আবেদন রাখছি। এটার ব্যবস্থা নেবেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলছি। ঠিক আছে, দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, একটা কথা বলছি, আগে এই মুহূর্তে আমাদের যে পিএফের যে এ পর্যন্ত যে আপনার এখানে আমাদের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী ওনার এটা গ্রহণযোগ্যতার মধ্যে আসা। অ্যাকচুয়ালি বিআরপিরও কতগুলো কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারবো আমাদের বিআরএফ ফান্ডের টাকা দিয়ে, সেটাও মোটামুটিভাবে সকলেরই কিছু অবগতি আছে। তবুও আমি মাননীয় সদস্য যেহেতু বলছেন, কিন্তু আমাকে এটা একটু বলতে হয় যে কিসের মধ্যে বাড়ানো যাবে। তবে শর্ত হচ্ছে প্রতিষ্ঠানটি অন্তত 3 বছর অস্তিত্ব থাকতে হবে। 2, গ্রাম সভা নগর মানুষের জন্য টিউবওয়েল, জলের ট্যাঙ্ক তৈরি করা বা জল সরবরাহের জন্য প্রয়োজনীয় আমরা এই কাজগুলো করতে পারি। গ্রামীণ সমাজের রাস্তা নির্মাণ অনেক সময় হয়, ছোটখাটো যেগুলো করতে হয় সেগুলো করতে পারি। কালবড় সেতু নির্মাণ, সেই বৃদ্ধ শারীরিকভাবে অক্ষমদের জন্য কমন শেল্টারও তৈরি করার সুবিধা এখানে আছে। স্থানীয় সংস্থা এবং স্বীকৃত জেলা বা রাজ্য ক্রীড়া সমিতির জন্য ভবন তৈরি, ক্রীড়া সমিতি ও শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য মাল্টিজিম সুবিধা তৈরি, সংস্থা সমিতির জন্য খোলা ব্যবহার দেওয়া যেতে পারে। সরকারি বা কমিউনিটি জমি কিংবা আত্মসমর্পিত জমিতে সামাজিক বনায়ন, কৃষি বনায়ন এবং উদ্যান বাগান করাও এটা প্রবিধান আছে। গ্রাম, শহর ও নগরের পুকুর পরিষ্কার করা বা পুনঃখনন এবং সরকারি সেচ নিকাশি ব্যবস্থার উন্নয়ন, সাধারণ গোবর গ্যাস প্ল্যান্ট, বিকল্প শক্তি ব্যবস্থা বা যন্ত্রপাতি স্থাপন, এই সংশ্লিষ্ট কাজগুলো, সেচের বাঁধ তৈরি, লিফট সেচ ব্যবস্থা, ভূগর্ভস্থ জলসেচ বা জলের স্তর পুনরায় ভরাট করার সুবিধা তৈরি করা যেতে পারে। গণগ্রন্থাগার ও পাঠাগার, অ্যাকচুয়ালি যেহেতু উনি বলেছেন, হ্যাঁ, যেহেতু বলেছেন আমরা কি করতে পারি, আবার কি করতে পারি না সেটাও আমি যাচ্ছি। তার
মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জানা আছে আপনারা যদি গরিবের জন্য কাজ করতে চান তাহলে এই রুলটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, অ্যামেন্ড করতে পারেন। ঠিক আছে, আপনি বলেন। আপনি ধরে নিলাম আপনি সব জানেন, তাহলে আজকে যেটা এনেছেন সেটা আপনি পরিবর্তন করার জন্য আবেদন আপনার আছে। প্রশ্ন হচ্ছে কি, মাননীয় স্পিকার মহোদয়, স্পিকার মহোদয়, একটা জিনিস আমরা সকলে জানি যে সারা রাজ্যে মানুষের, যারা 100% মানুষের জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার জন্য যত লোক আমরা করতে পেরেছি, 50% বেশি লোক যেখানে ছিল না এই আওতায়, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আমরা করে দিয়েছি। 5 লাখ টাকা পর্যন্ত পরিবারের কোনো ব্যক্তি এক বছরের ওই বছরের মধ্যে কোথাও যদি এই ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, সেটা এই ব্যবস্থা, এই প্রবিধান আমরা রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনার মাধ্যমে করেছেন, বাকিটা তো প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আছেনি। তো এতে গরিব মানুষের সুযোগ পাবে না, বা সেটা তো আমরা দেখছি না, এবং গরিব মানুষ সেই সুযোগের আওতার মধ্যে আসার জন্য সব ব্যবস্থা রাজ্য সরকার করেছে। সুতরাং এখানেও আমাদের চিন্তা করতে হবে যে উনি যে প্রবিধান রেখেছেন, সেই প্রবিধান যেটা অ্যামেন্ডমেন্ট উনি চেঞ্জ করতে চাইছেন, তো 10 লক্ষ টাকা যদি গরিব মানুষের জন্য করা হয়, কতজনের জন্য এই বিএফ ফান্ডের থেকে হবে? কোশ্চেন নাম্বার 1। আর যেখানে 100% মানুষেরই এই ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে, সেটাও প্রশ্ন আছে। জাস্ট আমি আপনার অবগতি থেকে বলি। ধন্যবাদ। স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি একটা ছোট স্যার। কোয়েশ্চেন স্যার। ঠিক আছে, সুদীপ বাবু বলেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় মন্ত্রী জানাবেন, এখানে ওষুধের কথা বলা হয়েছে, যদি ব্যাপারটা হচ্ছে চিকিৎসাজনিত কারণ। এখানে আলোচনা হয়েছিল যে কোনো গরিব মানুষ তার চিকিৎসার জন্য যদি বহিরাজ্যে যেতে হয়, আমরা যারা বিধায়করা রয়েছে আমরা প্রস্তাব দিই নোডাল অফিসারের কাছে, লিমিট করে দিক না সরকার, নো ইস্যু, they do not exceed a sum of rupees 1 lakh or 1.5 lakh. All right. কিংবা কোনো ওষুধের ম্যাটারে এত, বহিরাজ্যে যেতে হলে এত, they can always frame the guideline. এক্সট্রা বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেনও দপ্তরে হচ্ছে। এখন হিউম্যান লাইফ নিয়ে এখানে একটা প্রশ্ন করেছে। বিনা চিকিৎসায়, উন্নত মানের চিকিৎসা ছাড়া কিংবা তার ফিনান্সিয়াল কনস্ট্যান্টের প্রেক্ষিতে ওষুধপত্র জোগাড় করতে পারছে না, এবং ইনফ্যাক্ট there has been a spurt in the last few years, there has been a spurt in the price of medicines. এর প্রেক্ষিতে আমাদের যদি এন্টারটেনমেন্ট থাকে যে কনসিডারিং his or her financial constraint, আমরা যদি প্রস্তাব দেই, তো SDM can sanction an amount of rupees such and such, সিলিং করে দিক। আমার মনে হয় এই দপ্তরের এই জায়গায় আমার মনে হয় এটা রিকনসিডার করা উচিত, এবং আগামী দিনগুলোতে এই গাইডলাইন নতুন ভাবে তৈরি করে এটাকে কিভাবে করা যায় এর মধ্যে, গাইডলাইনের মধ্যে, সেটা বিবেচনা করবেন, সেটা আমাদের একটা অনুরোধ। ঠিক আছে, শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, যেটা মাননীয় সদস্য বলেছেন, এই পর্যন্ত গাইডলাইনে নেই। তো এখন ওনারা এটা তুলেছেন, এই গাইডলাইন এটা নিয়ে পরিবর্তন করা যায় কি, এটা আমরা আলোচনা করে দেখবো, সেটা গাইডলাইন নেওয়া যায় কি যায় না, সেটা যদি আলোচনার ভিত্তিতে আগামী দিন যে হবে সেটা। ঠিক আছে স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি। গ্রামের যারা আমাদের বিশেষ করে ট্রাইবেল অংশের মানুষ, আমার বিধানসভা কেন্দ্রে অনেকে খোয়াইতে যখন থেকে অ্যাডমিশন হয় তাদের কোনো পয়সা থাকে না বলে, আমি নিজের একটা এমএলএ অফিস খুলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার উনিও গিয়েছেন আমার অফিসে, আমি ওইখানে বসি, সপ্তাহে প্রায় 3-4 দিন আমি ওইখানে গিয়ে বসি। ওইখানে ডেইলি একটা প্রেসক্রিপশন নিয়ে আসে, স্যার ওষুধ কিনতে পারি না। আমি যখন অফিসে যাই 8-10 হাজার টাকা পকেটে নিয়ে যাই স্যার। বিকেল আসার সময় আমার পকেটে আর থাকে না, কমপক্ষে আমি 1000 টাকা করে মানুষকে আমাকে দিতে হয়। আসার সাথে সাথে কান্না শুরু করে। তারপর এখানে জিবি হসপিটাল অ্যাডমিশন, মারা গেলে স্যার এখানে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য পয়সা থাকে না।
শুধু আমার বিধানসভা কেন্দ্র নয় স্যার, ওই অমরপুরে আমার যেখানে পরিচিত সাবরুমের লোকরাও আমার কাছে আসে পয়সা স্যার। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টারকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এটা যেন একটা সংশোধন করে, যাতে প্রত্যেকটা বিধায়ক মহোদয়রা যাহা থেকে এলাকার যে গরিব অংশের মানুষ চিকিৎসার জন্য খরচ যাতে আমরা দিতে পারি নোডাল অফিসারের মাধ্যমে, যেহেতু এটা এসডিএম এর মাধ্যমে। আমরা শুধু একটা প্রেসক্রিপশন বা একটা নোটই পাঠাবো যে এসডিএম এর কাছে, যে উনাকে এই টাকাটা দিয়ে দেন উইথ ওনার প্রেসক্রিপশন সহকারে। ঠিক আছে, ঠিক আছে, এটার জন্য আমার একটা অনুরোধ থাকবে আর কি। ধন্যবাদ স্যার। বসুন। একটু যোগ করে দিচ্ছি একবারই বলুন। স্যার, এখানে কন্ট্রাক্টের কথা এসছে। এখানে মাননীয় মন্ত্রী বলেছেন, কি বলেছেন, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত আছে, মুখ্যমন্ত্রী আছে, এটা আছে ঠিকই, অনেকে কিন্তু এগুলি করতে পারে না। ঠিক আছে। এখানে আইএলএস এর সবসময় মাননীয় মন্ত্রী, আমি যেটা বলছি স্যার, বলেন আপনি। ইট ইজ একটা প্রশ্ন নিয়ে আমার স্যার, আমরা বাকি প্রশ্ন আরে যখন মাননীয় মন্ত্রী বলছে আমি পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ, মাননীয় মন্ত্রী এরপরে আর কোনো সাপ্লিমেন্টারি হয়? মাননীয় মন্ত্রী বলেন। মাননীয় সদস্য সুদীপ বাবুর প্রস্তাবনা তোলার পরে আমি বলেছি যে এটা আমরা বিচার বিবেচনা করা যাবে, কি করা যাবে নেক্সট প্রোগ্রামে দেখ। ঠিক তেমনি মাননীয় সদস্য রঞ্জিত বাবু যেটা বলেছেন সে একই উত্তর, এটা ঠিক আছে। বিচার বিবেচনা করা দেখা যাবে, অ্যামেন্ডমেন্ট কোথায় চেঞ্জ করার পক্ষে বিপক্ষে কি আছে আলোচনা করে এটা আমরা। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্যার কোয়েশ্চেন টু রঞ্জিত দেববর্মা এবং দীপঙ্কর সেন মাননীয় এখানে বিধায়ক। দুইজন আছে, শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী দীপঙ্কর সেন, একই কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ বলেন শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্যার কোয়েশ্চন নাম্বার 20। Honorable Speaker, sir, admitted start question number 20. প্রশ্ন 1, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শুকরের ফার্ম এবং বিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শুকর, হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শুকরের ফার্ম স্থাপনের পরিকল্পনা আপাতত দপ্তরের নেই, এবং বিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শুকর, হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার দপ্তরের আপাতত কোন রকমের উদ্যোগ নেই। ত্রিপুরা রাজ্যের তবে আমরা প্রত্যেকটি জেলাতে একটি করে ক্যাটেল ফার্ম নির্মাণের পরিকল্পনা দপ্তর নিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা প্রপোজাল মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে আমরা পাঠিয়েছি। এটা যদি আমরা অ্যাপ্রুভাল পাই তাহলে আমরা সাবসিকুয়েন্টলি সেগুলি নির্মাণ করব। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? শুকরের, ছাগল, হাঁস বা মুরগির খামার এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু গরুর খামারের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় একটি করে গাভীর খামার গড়ে তোলার প্রস্তাব মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আমরা পর্যায়ক্রমে সেগুলি নির্মাণ করব। পেয়েছি তখনও আশাব্যঞ্জক নয় যে, এবং পরবর্তী উনি বলছেন আপনি আমাকে আরেকটা চিঠি দেন, আমি দিয়েছি, কিন্তু আজকে খুবই দুঃখিত যে এটা কোনো পরিকল্পনা নাই উনি বলেছেন। কিন্তু আমি আমাদের যে খোয়াই ডিস্ট্রিক্টে চাকমাগাতে একটা আছে না, বাঙালি অংশের মানুষের শুকরটা খুব খায়, বিশেষ করে মসদেন সব অংশের মানুষটা ভালো পায়। আমাদের মন্ত্রী মহোদয় মসদেনটা খুব ভালো পান। তাই আমি অনুরোধ করবো, আবার এই বিধানসভায় দাঁড়িয়ে অনুরোধ করবো যেন রামচন্দ্রঘাটে একটা শুকরের ফার্ম করার জন্য আপনি আমাদের প্রস্তাবটা সেখানে আনা। বিলোনিয়া মহকুমাতে একটিও এই ধরনের সরকারি ফার্ম সেখানে নেই, অথচ বিলোনিয়া একটা বিরাট সাব ডিভিশন, প্রচুর জনসংখ্যা। চিত্তামারাটাকে বেছে নিয়েছি, সেখানের মধ্যে জাতি উপজাতি উভয় অংশের মানুষরা সেখানে বাস করেন, এবং ওই জায়গাটা এই ধরনের একটি ফার্মের অত্যধিক প্রয়োজনীয়তা সেখানে রয়েছে। মন্ত্রী যখন রিভিউ মিটিংয়ে গিয়েছিলেন তখন আমি বলেছিলাম, আজকেও একটা চিঠি আমি ওনাকে সেখানের মধ্যে দিয়েছি। প্রতিশ্রুতি না, আমার কথা হচ্ছে মাননীয় মন্ত্রী অত্যধিক গুরুত্ব সহকারে, যেহেতু সাব ডিভিশনের মধ্যে একটি ফার্মও সেখানের মধ্যে নেই, সেই জায়গাতে আমি এটা বলেছি যে এই ধরনের একটি ফার্ম গড়ে তোলা অত্যধিক প্রয়োজন এবং মানুষ সেটা চাইছে। মন্ত্রী যাতে এই বিষয়টা অত্যধিক গুরুত্ব সহকারে সেখানে দেখেন। ঠিক আছে। স্পিকার স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং দীপঙ্কর সেন দুজনই খুব
গুরুত্বপূর্ণ বিষয় এখানে রেজ করেছেন। আমি আপনাদের অবগতির জন্য জানাই, এই মুহূর্তে আমাদের কাছে 10টি এক্সোটিক জার্মপ্লাজম আমাদের পিক ফার্ম রয়েছে ত্রিপুরাতে। তার মধ্যে আপনার জেলাতে আমাদের হাওয়াই বাড়ি, যেটা তেলিয়ামুড়ার পাশে রয়েছে, এবং রিসেন্টলি আমি সেখানে আরো কিন্তু প্রায় 4টা অতিরিক্ত শেড আমরা নির্মাণ করেছি, অফিস আলাদা নির্মাণ করেছি, যাতে সেখানে নাম্বার অফ প্রোডাকশন ইনক্রিজ করা যায়। এবং তার সাথে সাথে আমাদের একটা বড় স্কিম চলছে, সেটা হচ্ছে NLM স্কিম, ন্যাশনাল লাইভস্টক মিশন। ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে কিন্তু আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করছি খুব দ্রুতভাবে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বিধানসভা এলাকায় শ্রী রবীন্দ্রচন্দ্র দাস রামচন্দ্র ঘাট, শ্রী দুর্জন দেববর্মা আমপোড়া পদ্মবীর, শ্রীমতী সাবিত্রী কলই চরণমণি পাড়া, সর্দুকারকারী ডিসি তেলিয়ামুড়া, এই জায়গাতে কিন্তু আমরা NLM এর মাধ্যমে সাবসিডি 50% সাবসিডি দিয়ে আমরা ফার্ম এস্টাবলিশ করছি। এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সব রকমের সাপোর্ট, তার মেডিকেল সাপোর্ট, ফিড সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, আমরা কিন্তু সবগুলি দিচ্ছি যাতে তারা সেখানে ডেভেলপ করতে পারে। এবং আমরা দেখছি সেখানে অনেক বেশি প্রাইভেট এন্টারপ্রেনাররা এগিয়ে আসছেন এবং তারা উপকৃত হচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে, আপনার বিধানসভায় যে আমরা নির্মাণ করবো, উদ্দেশ্য কি? আমাদের ফার্ম নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের রাজ্যে হাই ইয়েল্ডিং জার্মপ্লাজম আমরা প্রোভাইড করতে পারি। অর্থাৎ আমরা যেমন বাইরে থেকে প্যারেন্ট লাইন আনছি, লন্ডন থেকে আমরা অনেক আগে এনেছিলাম পিওর প্যারেন্ট লাইন বা ব্রিড, এগুলির সাথে আমরা আমাদের রাজ্যের যে লোকাল ব্রিড আছে তাকে ক্রস করে আমরা হাই ইয়েল্ডিং বা উন্নত মানের প্রজাতির শূকর আমরা দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস সার্ভিস হচ্ছে সারা রাজ্য থেকে। এর বাইরেও আমরা চাইছি প্রাইভেটকে যাতে আমরা যাতে বেকাররা স্বনির্ভর হয়, আমরা বাইরে থেকে সাপোর্ট দিচ্ছি। হাওয়েভার আমরা চেষ্টা করবো যাতে আপনার বিধানসভাতে হয়। তো আমরা পরবর্তী বাজেটের প্রয়োজনে অথবা আমাদের ডোনার বা NEC-তে যেটা আমরা প্রপোজাল পাঠাই, প্রয়োজনে আপনার বিধানসভার জন্য আরেকটা আমরা পাঠাতে পারি এবং সেখানে যাতে করা যায় সেটা দেখব। আর মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন যেটা বলেছেন যে আপনার এখানে নেই, এটাও ঠিক না। আপনার জেলাতে প্রায় 3টি আমাদের ফার্ম আছে, কিন্তু একটা BC মনুতে একটা এবং জলেফা শব্দ, এই 3টা পিক ফার্ম আমাদের সেখানে আছে। এর বাইরে আমাদের প্রাইভেট এন্টারপ্রেনার অনেকজনের নাম আছে, আমি বললে অনেক সময় লাগবে। তদুপরি আমার মনে আছে রিভিউ মিটিং আপনি বিষয়টা রেজ করেছিলেন, আমি বলেছিলাম প্রপোজাল আসার জন্য, কিন্তু আজকে আপনি দিয়েছেন, আপনি প্রপোজালও কিন্তু পাঠাননি আপনি। তারপরেও আমরা ক্যাটেল ফার্ম কিন্তু করছি, আমি কিন্তু বক্তব্যে বলেছি ক্যাটেল ফার্ম আমরা রিসেন্টলি অলরেডি আমরা ডোনারে পাঠিয়েছি। আমরা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেলেই আমরা কিন্তু 8টি জেলাতে 8টা আমরা ফার্ম করতে যাচ্ছি। এর বাইরে অতিরিক্ত আমরা প্রত্যেকটা জেলাতে গৌশালা নির্মাণ করছি। অলরেডি আমাদের 6টা জেলাতে ল্যান্ড আইডেন্টিফাই হয়ে স্টার্ট 5-5। Admitted question number 55। মাননীয় বিধায়কের প্রশ্ন, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র ও বিষয়ের অনুপাতে কতজন অধ্যাপক থাকার প্রয়োজন এবং বর্তমানে কতজন রয়েছে? উত্তর, UGC স্বীকৃত বিভিন্ন সাধারণ ডিগ্রি এবং 654 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অর্থাৎ 1279 জন রয়েছে। NCTE স্বীকৃত প্রফেশনাল ডিগ্রি কলেজে ছাত্র ও বিষয়ের 30:1 অনুপাতে 46 জন। 30/8/2019 বর্তমানে মন্ত্রী, ওই সময় বিধায়ক ছিলেন সুধাংশু দাস মহোদয়, উনি বিধানসভায় প্রশ্ন করেছিলেন যে রাজ্যে কোন কোন মহাবিদ্যালয়ে কতজন করে অধ্যাপক থাকা আবশ্যক। ওই সময় যে UGC নর্মস অনুযায়ী 1:30, মানে রেশিওটা হচ্ছে 1:30। আর UGC যে গাইডলাইন অনেকগুলো আছে আমার কাছে, তো এখানেও দেখছি যে 1:30। তো মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানি না এটা কি করে 1:60 হয়ে গেল, কারণ এখানে বিধানসভায় দেওয়া তথ্য 1:30 বিধায়ককে দিয়েছেন। তো এটা আমি কালেকশন করি, আর অনেকগুলো UGC নর্মস দেখলাম। তো আমার মনে হয় অনেক জায়গাতে সেই নর্মসগুলা মানা হচ্ছে না আমাদের রাজ্যে UGC। তো আমি রেশিওটার কথা বললাম, আর পাশাপাশি আরো কিছু ব্যাপার আছে আমি বলছি যে বিশেষ করে আমাদের কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু, বা ইউনিভার্সিটি বলুন, সমাজের কারিগর তৈরি করে এইগুলাতে।
তো এখানে এই জায়গাতে যদি অনেকগুলা ক্রাইটেরিয়া না মানা হয়, সেক্ষেত্রে আমাদের সমাজের জন্য অনেকটা লস হয়ে যাবে। তো আমাদের রাজ্যে যেই কলেজগুলো এখন আছে এর মধ্যে যেই কলেজগুলোতে 4 ইয়ারের ডিগ্রি কোর্স মানে আছে, ওই 4 ইয়ারের ডিগ্রি কোর্সের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রয়োজনীয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপক না থাকার দরুন এখানে যে 4 ইয়ার কোর্সের যারা ফাইনাল ইয়ার, ওই সময় রিসার্চ পেপার যখন পড়ানো হয়, সেই ক্ষেত্রে যারা গেস্ট ফ্যাকাল্টি আছে, যারা অলরেডি মানে পিএইচডি নেট সিলেক্ট করেনি, তাদেরকে দিয়ে কিভাবে ক্লাস করানো হয়? যারা ফাইনাল ইয়ার্স রিসার্চ, তারা 4 ইয়ার্স ডিগ্রি করার পর ডাইরেক্ট পিএইচডিও করবে, তাদেরকে ক্লাস করার ক্ষেত্রে তো পিজিটি দিয়ে হবে না বা নর্মাল গেস্ট ফ্যাকাল্টি দিয়ে হবে না। এখানে ইউজিসি যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী তাদেরকে নিয়োগ করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি অনেক কিছুই লক্ষ্য করছি। আর অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও আমাদের ত্রিপুরা স্টেটের হায়ার এডুকেশন দপ্তর যখন নোটিফিকেশন জারি করেন যে অধ্যাপক নিয়োগ করা হবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদেরকে নিয়োগ করা হয়, তখন তাদের ক্ষেত্রে 40 ইয়ার এজ ওভার হয়ে গেলে তাদেরকে আর ছাত্রছাত্রী রয়েছে 72,460 জন। ইউজিসির গাইডলাইন অনুসারে ছাত্র এবং শিক্ষকের 60:1 অনুপাতে 1208 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন। কিন্তু উক্ত কলেজগুলিতে বর্তমান ছাত্রছাত্রী এবং 53 জন অধ্যাপক অধ্যাপিকা, সহযোগী অধ্যাপক অধ্যাপিকা 15 জন এবং সহকারী অধ্যাপক অধ্যাপিকা 38 জন রয়েছেন। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে ইউজিসির গাইডলাইন মেনে রাজ্যের প্রফেশনাল কলেজগুলিতেও অতিরিক্ত অনুমোদন পাওয়া গেছে এবং শীঘ্রই তা দপ্তর থেকে রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের মাধ্যমে নিয়োগের উদ্যোগ সেখানেও নেওয়া হবে। বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের টেকনিক্যাল কলেজ ও বিভিন্ন রাজ্যের টেকনিক্যাল কলেজ ও বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজগুলিতে অতিরিক্ত 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা, 1 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 85 জন লেকচারারও সেখানে নিয়োগ করা হবে। বলেছেন টোটাল 1200 something according to the UGC norms, সেখানে সেই ক্যাটাগরির যে অধ্যাপক থাকার কথা, কিন্তু এই ক্যাটাগরিতে স্যার এটা নিয়োগ করা হয়েছে গেস্ট লেকচারার এবং পার্ট টাইম, এটা পিওরলি টেম্পোরারি। এটা কি করে এই ইউজিসি নর্মস মানা হয়? তো এই ক্ষেত্রেতে এইভাবে যদি বছরের পর বছর চলতে থাকে, কোয়ালিটি অফ এডুকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় সময় বলেন যে না, রাজ্যের শিক্ষার উৎকর্ষতা বাড়ানো হবে। তো এইভাবে কি উৎকর্ষতা বাড়বে? আর কিভাবে একটা পার্ট টাইম বা গেস্ট লেকচারার এটাকে আমরা নিয়োগ করেছি, এটাকে নিয়োগ বলা হয় কি করে? হাউ ইট ইজ অ্যাপয়েন্টেড? এবং এই ক্ষেত্রেতে ইউজিসির যে নর্মস নানা ধরনের থাকে, কখনো এইগুলি মেনটেন করা সম্ভব না। কাজে সেই ক্ষেত্রেতে এই ভ্যাকান্সি সার্বিকভাবে আমাদের শিক্ষার কোয়ালিটি আনার জন্য গভর্নমেন্ট কি উদ্যোগ গ্রহণ করবে? এর মানে ওনার স্টেটমেন্ট পরিষ্কার যে মোর দেন 50% যে আমাদের স্টেটে সেরকম প্রয়োজনীয় শিক্ষক আমাদের নেই। এটা কখন এবং নিশ্চয়ই একদিনে হবে না। এটা কিভাবে এবং উইদিন কতদিনের মধ্যে এটা করার ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, দয়া করে এইটা ক্লারিফাই করেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাইব, আমাদের বিরোধী দলনেতা যখন সরকারে ছিলেন, এই সুদীর্ঘ সময়ে তারা কতজন অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করেছেন ইউজিসি নর্ম মেনে এবং কতজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তারা নিয়োগ করেছিলেন? তারা সুদীর্ঘ সময় এই রাজ্যের শাসন ব্যবস্থায় ছিলেন, সরকারে ছিলেন। আমরা মাত্র 60 বছর যাচ্ছে, কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আপনার কাছে তথ্য আছে কিনা যে বিগত 30-35 বছর যখন তারা সরকারে ছিলেন তখন কতটা নিয়োগ তারা ইউজিসি স্কেল মেনে
নর্মস মেনে তারা করেছে। ঠিক আছে। এই তথ্য আপনি এই বিধানসভায় উপস্থাপন ঠিক আছে, করবেন। হ্যাঁ মন্ত্রী সাহেব বলুন। আপনি বলবেন একটু, মন্ত্রী সাহেব একটু উনি বলবেন। একবারে উত্তর দিয়ে নিন মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইছি, উনি ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন, উনি একটা দায়িত্ব পেয়েছেন এবং প্রথমবার বিধানসভায় রিপ্লাই দিচ্ছেন। আমার যতটুকু মনে হয় 60:1 যে বলছেন, কোথেকে সেই ডাটাটা পেলেন আমি জানি না। আমরা ইউজিসি ওয়েবসাইটে ঢুকে যখন আমরা সার্ফিং করি তখন আমরা দেখি ইট ইজ 25:1। এখন আপনি বলছেন 60:1 এর হিসেব অনুসারে তো ইউ আর হ্যাভিং সারপ্লাস। আমরা যে তথ্যটা পেয়েছি ইট ইজ 25:1। আপনি চেক করে নেবেন, বিকজ যে রিপ্লাইটা তো আপনি তৈরি করেন না, দপ্তর তৈরি করে দেন, প্লাস ইউ জাস্ট গেট ইট চেকড। এটা 60:1 হতে পারে না। যদি তাই হয়, এবং কত পার্সেন্ট এই যে টোটাল স্যাংশন পোস্টের ইউজিসি রুলস এন্ড রেগুলেশন মোতাবেক স্যাংশন পোস্টের কত পার্সেন্ট আপনি গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে পারেন? মানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে টোটাল স্যাংশন পোস্টের 20% আপনি অ্যাবজর্ভ করতে পারেন গেস্ট লেকচারার হিসেবে। মাননীয় যখন এই দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন, এই যে 25টি সাধারণ ডিগ্রি এবং 5টি পেশাদারি ডিগ্রি কলেজে গত 12 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যে উত্তরটা দিয়েছিলেন, 72,009 জন ছাত্রছাত্রী তখন ছিলেন এবং 25:1 হিসেবে 2,880 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দরকার, কিন্তু বর্তমানে রয়েছে 661টি স্যাংশন পোস্ট আর 201টি ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ 460 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে 20-25 জন ইতিমধ্যেই রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে শিক্ষা ব্যবস্থা বর্তমানে এই 2,400 জন আরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে। আপনি যদি রেশিও 60:1 ধরে থাকেন, ফাইন, অ্যাবসলিউটলি, আই হ্যাভ গট নাথিং টু সে, বাট আই নো দিস ইজ নট দ্য ফ্যাকচুয়াল। এবং এই যে নেট পিএইচডি পাস করা যাদেরকে আপনি গেস্ট, দিস ইজ এগেইনস্ট দ্য ইউজিসি রুলস এন্ড রেগুলেশন। এবং দেখা গেছে দেন লেফট ফ্রন্টের জামানায় যারা পিজিটি হিসেবে যাদেরকে অ্যাবজর্ভ করেছিল পাচ্ছেন, আমার মনে হয় জিনিসটা ওভারঅল একটা লুক আপনার নেওয়া দরকার। উই আর দেয়ার টু হেল্প ইউ, ডোন্ট go by what, yes, of course the officers are there to guide you, but in this auspicious place they will misbrief us with data that is not acceptable. You search, you are higher education, highly qualified minister, you search and get this thing corrected. The reply that you have stated over here is, I'm sorry to say, is incorrect, is not factual. Fact is something else. এবং আমি দুঃখ নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীকে দিয়েও যখন ওই দপ্তরটা ওনার হাতে ছিলেন জানুয়ারি মাসে, ওই 60:1 ওনাকে পাঠ করানো হয়েছে, which is incorrect. Please get it checked. Don't believe me, but I know this is the statement that you have stated over here is incorrect. To get your facts corrected, and তারপরে দেখবেন এই যে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো আপনি বলেছেন, আপনি দেখবেন বিশাল একটা ঘাটতি আমাদের ঠিক আছে প্রফেসর নিয়োগের বেলা। ঠিক আছে, থ্যাংক ইউ। মন্ত্রী সাহেব কিছু বলবেন? তো মাননীয় বিরোধী দলের নেতা যে বিষয়টা রাখলেন অধ্যাপক, অতিথি অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের বিষয়ে, সেটা তো শুধুমাত্র আমাদের ইউজিসি রুলস আমাদের রাজ্যের জন্য নয়, ইউজিসি রুলস আমাদের সারা দেশের জন্য।
অধ্যাপক, নিয়মিত অধ্যাপক, অতিথি অধ্যাপক, সহকারী অধ্যাপক সারা দেশেই আছে এবং তার জন্য একটা রুলস আছে। সেই রুলস অনুসারেই সেটা হয় এবং সেই রুলস মেনেই আমরা সেগুলোকে। Speaker sir, my start admitted question 57. ষোলো জন এখানে বেড়েছে, তো এটা একটু সংশোধন করে দেবে। ওনার দ্বিতীয় প্রশ্ন, ছাত্র ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? উত্তর, ছাত্র ভর্তির ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বিশেষ সমস্যা দপ্তরের নজরে আসেনি। আমরা লক্ষ্য করেছি 2019 সালে আমাদের রাজ্যে ডিগ্রি কলেজ 22টি ছিল, সব বিধানসভা এলাকার মধ্যে কেন্দ্রে। আমরা রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আমরা সবাই জানি যে 28টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা প্রায় 31,954 জন। 2025 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের প্রায় 26,000 শিক্ষার্থী টিবিএসসি এবং সিবিএসসি কোর্সের সরকারি এবং বেসরকারি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ধারণা করা যায়। ভর্তির অভিজ্ঞতা অনুযায়ী বলা যায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 26,000 শিক্ষার্থীর মধ্যে কিছু শিক্ষার্থী বিভিন্ন পেশাদারী কোর্সের জন্য ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করবে এবং অনলাইন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে 23,416 জন শিক্ষার্থী রাজ্যের 28টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে 28টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য 23/5/2025 তারিখ থেকে অনলাইন স্মার্ট পোর্টালে আবেদন শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে 19,137 জন শিক্ষার্থী, দ্বিতীয় পর্যায়ে 16/7/2025 তারিখে 1,252 জন শিক্ষার্থী এবং তৃতীয় পর্যায়ে 23/8/2025 তারিখে 3,027 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যে সকল শিক্ষার্থী বিশেষ কারণবশত ভর্তির জন্য সময় মতো অনলাইনে আবেদন করতে পারেননি, তাদের পরবর্তী সময়ে বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে শূন্য পদের ভিত্তিতে স্মার্ট পোর্টালের মাধ্যমে ভর্তি করানো হয়েছে। কলেজের ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা দপ্তরের নজরে আসেনি। এখানে রাম ঠাকুর কলেজের কথা যেটা উল্লেখ করেছেন, যে সম্প্রতি রাম ঠাকুর কলেজে ভর্তি সংক্রান্ত একটি অভিযোগ রাজ্যের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেই বিষয়ে দপ্তর তৎকাল পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সবাই জানি, এবং ওই কলেজে ভর্তি সংক্রান্ত দায়িত্বে থাকা সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তৎসহ ওই সহকারী অধ্যাপকের বিরুদ্ধেও কিন্তু বিভাগীয় তদন্ত কিন্তু এখনো চলছে। এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে উল্লেখনীয় যে 1 জুলাই থেকে প্রায় সকল কলেজেই পঠন পাঠন শুরু হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে কোর্স সম্পন্ন করার কিন্তু সেখানেও ব্যবস্থা করা হয়েছে। আর আপনার যে লাস্ট প্রত্যেক সেখানে বিচার বিবেচনা করতে হয়, সেখানে বাকি স্থানের বিষয় আছে, বাকি অর্থ দপ্তরেরও মঞ্জুরির বিষয় আছে। তো একটা কলেজ নির্মাণ করতে গেলে বিভিন্ন যে প্যারামিটার্স আছে সেগুলোকে বিচার বিবেচনা করতে হয়।
বিশেষ করে ছাত্রছাত্রীরা অনুপাত সেখানে দেখতে হয়। যদি সেই অনুপাত এবং সমস্ত প্যারামিটারের মধ্যে কোনো বিধানসভা কি কিছু বলবেন? স্যার, মাননীয় সদস্য সুদীপ সরকারের যে প্রশ্ন ছিল, যে স্পেসিফিক তিনি বলেছেন, আমি বেশি সময় নেব না, এখানে বক্তব্য মাননীয় মন্ত্রী বলেছেন যে অনুসন্ধান করবেন, এই করবেন, সব ঠিকই আছে, কিন্তু ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন 18 ভীষণ ডকুমেন্ট, এখানে লেখা আছে 1 ডিগ্রি কলেজ উইল বি এস্টাবলিশ ইন ইচ কনস্টিটিউয়েন্সি অফ দ্য স্টেট। এখন বক্তব্য হলো, আমাদের বক্তব্য যে আমার জানা মতন আমাদেরই কনস্টিটিউয়েন্সিতে অনেক 2-4 জন ভর্তি হতে পারে। এখন আপনি এইটা চলছে সেপ্টেম্বর মাস, সেইগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এই দেখেন স্যার, 4টে কোশ্চেন পেতে 60 মিনিট। হ্যাঁ, এই জন্য রাখুন প্লিজ। সেন্টিমেন্টটা হয়েছে। আপনি প্রথমেই বলেছিলেন শর্টকাট বলার জন্য 4টা কোশ্চেনের 4-15-60 মিনিট। মহিলা তো পেল না। আমরা কেবল নিজেরটাই বলছি। ও তো সেন্টিমেন্ট নিয়েছে, নেবেই যে কোনো সলিউশনে প্লিজ। আরে রাখেন রাখেন না, এই যে জিনিসগুলি আমরা ভুল করি, আমরা একবারও চিন্তা করি না তারপরে কোশ্চেন কাম আছে। এই কারণে না 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 না, এটা সিস্টেম না। যেগুলো সাপ্লিমেন্টারি করা হচ্ছে এগুলি সাপ্লিমেন্টারি হয়, তাহলে হয় না না। এখন স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য পূর্ব মোহন ত্রিপুরা প্রয়াণে স্মৃতিচারণ।